ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। কলকাতা থেকে সরকারি বাসে করে মাত্র 555 টাকা খরচা করে কি করে পৌঁছাবে তোমরা দার্জিলিং এ সেটা তো বলবো, তার সাথে বাসেরও কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। দার্জিলিং এ পৌঁছানো তো হলো, এবারে নিতে হবে একটা ভালো হোটেল কম খরচায়। তবে এমনই একটি হোটেলের সন্ধান দেবো যে হোটেলটা কিন্তু মল রোডের একদম কাছাকাছি, তাও তোমরা হোটেলের রুম থেকে বসে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর ভিউ দেখতে পারবে। দার্জিলিং এ আসলে পরে ঘুরতে হবে সাইট সিন, তবে সাইট সিন ঘোরার সঠিক সময় কোন সময় তোমরা সাইট সিন ঘুরলে পরে প্রত্যেকটা জায়গা থেকে দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘার ভিউ। সাইট সিন ঘোরার জন্য কোন ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবে, কোন ড্রাইভার দাদার সাথে যোগাযোগ করবে, সমস্ত কিছু তোমাদের কাছে পৌঁছে দেবো। তাছাড়াও দার্জিলিং এর স্ট্রিট ফুড কোথায় ভালো পাবে, রাতের খাবার দিনের খাবার কোথায় কম খরচায় খেতে পারবে, A to Z ইনফরমেশন পেয়ে যাবে আমার এই ছোট্ট ভিডিওটি দেখলে পরে। তাই আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চটজলদি করে এই ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। ধর্মতলার এখন NBST বাস স্ট্যান্ড মানে সরকারি বাস স্ট্যান্ডের সামনেই দাঁড়িয়ে রয়েছি। ব্যাক সাইডের ভিউ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ধর্মতলার ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ধর্মতলা কিংবা এক্সপ্ল্যানেড বন্ধুরা, এই জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণে জ্যামজট, মানে সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর মানুষের ভিড় থাকে। তাছাড়াও এইবারে বলি আমি ধর্মতলায় পৌঁছালাম কি করে। হাওড়া মেট্রো স্টেশন থেকে কিংবা হাওড়া বাস স্ট্যান্ড থেকে তোমরা বাস ধরে কিংবা মেট্রো ধরে একদম কম টাকায় পৌঁছাতে পারো কিন্তু এই সরকারি বাস স্ট্যান্ডের সামনে বা ধর্মতলায়। এবারে বলি বন্ধুরা, তোমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখো আমি কিন্তু ট্রেন জার্নি করে আমার গন্তব্যস্থলে পৌঁছাই এবং ট্রেনের ওপরে ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দিই। তবে এইবার কিন্তু দার্জিলিং ভ্রমণটা আমার একটু অন্যরকম হবে, কারণ পুরো কলকাতা থেকে আমার জার্নি হবে বাসে করে দার্জিলিং পর্যন্ত, তাও কিন্তু খুব কম খরচায়। এইবারে তোমরা এটাও জানো যেহেতু ছুটির টাইম পিক সিজন চলছে, এখন কিন্তু ট্রেনের টিকিটটা পাওয়াও কিন্তু প্রচুর চাপের। বাস স্ট্যান্ডের ভেতরে যখন তোমরা এন্ট্রি করবে তোমরা কিন্তু সামনের দিকেই দেখতে পারবে NBSTCর বাসগুলো লম্বা করে দাঁড়িয়ে রয়েছে। তাছাড়াও বাসগুলো ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে থাকে তার ব্যাক সাইডে মানে পেছন দিকে এখানে কিন্তু উত্তরবঙ্গ যাওয়ার জন্য টিকিট কাউন্টার রয়েছে। তাছাড়াও বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টিকিট তো পেয়ে যাবে, বিশেষ করে উত্তরবঙ্গ দিকে যারা যেতে চাইছো, যেমন কুচবিহার রয়েছে, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এইসব জায়গায় যাওয়ার জন্য কিন্তু টিকিট পেয়ে যাবে বাসের। বন্ধুরা তোমরা এসে কিন্তু চাইলে সরাসরি কাউন্টার থেকে টিকিট কেটে নিতে পারো, চাইলে তোমরা কিন্তু অনলাইনেও টিকিট বুক করতে পারো বাসের। তাছাড়াও অনলাইনে কিভাবে তোমরা বাসের টিকিট বুক করবে এই প্রসেসগুলো আমার সাথে থাকলে পরে অবশ্যই তোমরা জানতে পারবে। এইবারে আমি তোমাদের একটু টিকিট কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা যখন ভেতরের দিকে আসবে এখানে কিন্তু টিকিট কাউন্টার পরপর রয়েছে, তাছাড়াও এখানে বসার ব্যবস্থা রয়েছে। মোটামুটি যারা একটু আগে ভাগে চলে আসবে তারা কিন্তু বসার জন্য এবং লাগেজ রাখার জন্য এখানে বেশ সুন্দর জায়গা পেয়ে যাবে। এখানে প্রত্যেকেই কিন্তু বসে রয়েছেন, লাগেজ গুলো রেখেছেন, এরা কিন্তু প্রত্যেকেই কোথাও না কোথাও জার্নি করবে। আচ্ছা, আমি যে বাসের টিকিটটা কেটেছি আমি কিন্তু অনলাইনে বাসের টিকিটটা কেটেছি, আর যে বাসের টিকিটটা কেটেছি নাম্বার তো অবশ্যই বলে দেবো, তবে তোমরা কিন্তু 3 নাম্বার কাউন্টার থেকে এই বাসের টিকিটটা পেয়ে যাবে। বন্ধুরা রেড বাস অ্যাপ বলে একটা কিন্তু অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে নিজেদের ফোনে। ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিলে পরে তোমরা কিন্তু এই অ্যাপ থেকে বাসের টিকিট কাটতে পারবে। আমি কিন্তু তাই করেছি। তাছাড়াও তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় কমেন্ট করবে, আমরা তো জানিয়ে দেবো। এবারে বলে দিচ্ছি যে টিকিট ভাড়াগুলো কত করে লেগেছে। তোমরা যদি সরাসরি টিকিট কাউন্টার থেকে এসে বাসের টিকিটগুলো কাটো সেই ক্ষেত্রে মাথা পিছু পড়বে 450 টাকা করে। আগে ভাগে টিকিটটা কাটলে পরে কি হয়, তোমরা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী সিটগুলো নিতে পারবে। মানে ওই অ্যাপটা এতটাই সুন্দর যে বাসের সিটগুলো কোথায় কোথায় খালি রয়েছে এবং কোন সাইডের সিটগুলো খালি রয়েছে তোমরা সেই জায়গায় যদি ক্লিক করো সেই সিটগুলো তোমরা পেয়ে যাবে। বাস ছাড়ার যে টাইম তার থেকে মোটামুটি 1 ঘন্টা আগে কিন্তু বাস স্ট্যান্ডে বাস দিয়ে দিয়েছে। বাইরের দিকের কন্ডিশনটা কিন্তু দেখে আমার মোটামুটি ভালো লাগছে। তবে বাস জার্নি করে তোমাদের তো অবশ্যই জানিয়ে দেবো যে জার্নিটা ঠিক কমফোর্টেবল কিনা। তবে বাসে যারা ভ্রমণ করতে ভালোবাসো তাদের কিন্তু বেশ ভালোই লাগবে, আমার কোনো কিছুতে কিন্তু প্রবলেম নেই। যাই হোক বন্ধুরা, তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি, এখানে দাঁড়িয়ে মোটামুটি তো ডিটেলস তোমাদের কাছে পৌঁছালাম। ভেতরের দিকে গিয়ে বাসের ভেতরের ভিউটা তোমাদের দেখিয়ে নিয়ে চলে এসেছি, চলো।
বাসে উঠে পড়েছি। বাসের ভেতরের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। ড্রাইভার দাদা ঠিক যেখানে বসে গাড়ি চালাবেন তার ব্যাক সাইডে সিট গুলো কিন্তু 3টে রয়েছে, মানে এই সাইডে 3জন বসতে পারবে, এই সাইডে 2জন বসতে পারবে। 3/2 সিটের এখানে ব্যবস্থা রয়েছে। বেশ বড় বাস, একসাথে তোমরা অনেকজন মিলে জার্নি করতে পারবে। বন্ধুরা আগেই বলে দিই, সিট গুলো কিন্তু বেশ ভালো, তবে পুশব্যাক না। আর আরো একটি কথা বলে দিচ্ছি, যারা ডাইরেক্ট এসে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবে তারা সাথে সাথেই বাসের নাম্বার পেয়ে যাবে। আর যারা অনলাইনে বাসের টিকিট কাটবে তারা কিন্তু সিট গুলো চুজ করে নিতে পারবে নিজেদের পছন্দ অনুযায়ী। তবে তোমরা কিন্তু বাসের নাম্বারটা পাবে না, সেটা তোমাদেরকে একটু আগে এসে বাস স্ট্যান্ড থেকে টিকিট কাউন্টার থেকে কিন্তু বাসের নাম্বারটা জেনে নিতে হবে। এটা জানিয়ে দিলাম। এখানে রয়েছে লাগেজ রাখার জায়গা, আমি আমার ব্যাগটা রেখে দিয়েছি। আর আমি যেহেতু অনলাইনে টিকিট কেটেছি, নিজের পছন্দ অনুযায়ী 9-10 সিটটা নিয়েছি। এই হলো আমার সিট, এখানে এবারে বসে পড়বো। বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ার সময় ছিল দুপুর ঠিক 3টের সময়। সেখানে বাস স্ট্যান্ড থেকে বাস বেরোলো দুপুর ঠিক 3:10-এ। 10 মিনিট লেটে বাস ছাড়লে পরেও সঠিক জায়গায় আমরা সঠিক সময় পৌঁছাচ্ছি কি পৌঁছাচ্ছি না সেটাই হলো মেন কথা। তবে দমদম মধ্যমগ্রামের ওপর দিয়ে যখন বাস যাচ্ছিল সেই সময় কিন্তু ভীষণ জ্যামজটের মধ্যে আমাদের পড়তে হয়েছিল। তোমরা যদি ডাইরেক্ট কাউন্টার থেকে টিকিট কাটো কত করে লাগবে বলেছি। যদি রেড বাস অ্যাপ থেকে টিকিট কাটো তাহলে কিন্তু প্রতি টিকিটে 30 টাকা করে এক্সট্রা চার্জ লাগবে। ধর্মতলা থেকে বাস ছাড়ার পরে বাস কিন্তু মাঝখানে কোথাও দাঁড়ায়নি, এখন এসে পৌঁছে গিয়েছে কৃষ্ণনগরে। কৃষ্ণনগর রোড সাইড একটা কিন্তু ছোট ধাবাতে বাস এসে দাঁড়িয়েছে। খাওয়ার দাওয়ার এখানেই তোমরা খেয়ে নিতে পারবে। তাছাড়াও ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। আর খাবার বলতে ভাত, রুটি, মিষ্টি, চা, বিস্কুট সমস্ত কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। গাড়িতে যতজন টুরিস্ট রয়েছে বা মানে পাবলিক রয়েছে সকলেই কিন্তু নেমে ওয়াশরুমও সেরে নিচ্ছে, তার সাথে কিন্তু খাবার দাবার গুলো অর্ডার করে খাচ্ছে। ভেতরে বসার জায়গা রয়েছে, আমি গিয়ে কিছু একটা খাবার অর্ডার করে খাবারটা আগে খেয়ে নেব। হোটেলের ভেতরে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে বসে খাওয়ার মতো ব্যবস্থা, যেখানে তোমরা বসে খাবার খেতে পারবে। খাওয়ার টেবিলে বসে তো পড়েছি, খাওয়ার অর্ডারও করে নিয়েছি। আর এখানে রয়েছে খাবার দাবার, 4টে রুটি, আর এখানে রয়েছে 1 বাটি ডিম তড়কা, পেঁয়াজ আর রয়েছে কাঁচা লঙ্কা। দাম পড়লো কিন্তু 70 টাকা। এই যে বসে খাওয়ার যে জায়গাটা রয়েছে এখানেই কিন্তু বড় করে মেনু কার্ড রয়েছে। তোমরা চাইলে পরে সেই মেনু কার্ড দেখে কোন খাবারের কত টাকা দাম সেটা বুঝে খাবার দাবার অর্ডার করতে পারো। বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে। চলো রুটি খেয়ে এবং তড়কা খেয়ে টেস্ট করে দেখি খাবারটা খেতে কেমন। যেহেতু রাতের বেলা বাসে করে জার্নি করব এবং অনেকটা পথ এখনো বাকি রয়েছে, তাই আমি রাতে কিন্তু বেশি খাবার দাবার অর্ডার করিনি, ডিম তড়কাটাই অর্ডার করেছিলাম। বন্ধুরা এখানে খাবার তোমরা খেতে পারো, তোমরা আরামেই খাবার খেতে পারবে, কারণ খাবারগুলো কিন্তু বেশ ভালো খেতে। তাছাড়াও এখানে তোমরা ডিম তড়কা ছাড়া মাছ ভাত, ডিম ভাত পেয়ে যাবে। মাছ ভাত খেলে পরে মিনিমাম 100 টাকা কিন্তু খরচা হবে। মোটামুটি খাওয়ার টাইমটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তাছাড়াও ওয়াশরুমটাও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। বেশ খানিকক্ষণ বাস কৃষ্ণনগরে দাঁড়িয়েছিল, খাবার দাওয়ার মোটামুটি সবারই কমপ্লিট। এখন বাস ড্রাইভার দাদা গাড়িতে উঠে হর্ন দিয়েছে, মানে বাসে উঠে যেতে হবে, তাই সকলেই রেডি হয়ে কিন্তু উঠে যাচ্ছে বাসে। আমি আর লেট করবো না, সোজা বাসে উঠে পড়বো। চলে এসো। এর আগেও আমি বহুবার কলকাতা থেকে বাসে করে জার্নি করেছি শিলিগুড়ি পর্যন্ত, তবে সেই সময় আমি আমার কাজের সাথে যুক্ত ছিলাম না বলে ভিডিওটা করা হয়নি। তবে তখন রাস্তার বেশ কিছু অংশ ভাঙাচোরা ছিল, তাই জার্নিটা বেশ কষ্টকর হতো। তবে এখন রাস্তা এত পরিষ্কার এবং এত সুন্দর করে বানানো যে তোমাদের বাস জার্নিটার কষ্টকর হবে না। ধর্মতলা থেকে বাস ছাড়ার যে টাইম ছিল তার থেকে 10 মিনিট লেটে কিন্তু বাস ছেড়েছিল। আর আমাদের কিন্তু শিলিগুড়ি তেনজিং নর্গের বাস স্ট্যান্ড কিংবা শিলিগুড়ি NBSTর বাস স্ট্যান্ডে পৌঁছানোর কথা ছিল ভোরবেলা 4:20-তে। সেখানে আমরা পৌঁছে গিয়েছি ভোরবেলা 4:10-এ। মানে বাস ড্রাইভার দাদা ভীষণ সুন্দরভাবে কিন্তু আমাদেরকে আগেই পৌঁছে দিয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। সাথে যেহেতু রিশু থাকে, একদম রিল্যাক্সেবল একটা জার্নি করলাম, তার সাথে সুস্থ সবলভাবে শিলিগুড়িতে পৌঁছে গিয়েছি। এর থেকে আর বেশি কিছু হতে পারে না। যাই হোক, আমাদের এবারে জার্নি করতে হবে এই শিলিগুড়ি তেনজিং নর্গের বাস স্ট্যান্ড থেকে বাস ধরে দার্জিলিং পর্যন্ত। তবে বন্ধুরা, আমি যে দার্জিলিং এ যাব বাসের টিকিট কাটতে হবে। তবে বাসের টিকিট কিন্তু ভোরবেলা একদম ঠিক 5টার সময় কাউন্টার খোলা হবে, সেই সময় টিকিটটা কাটতে হবে আমাকে লাইনে দাঁড়িয়ে। তাই এখন আমি বাস স্ট্যান্ডে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা, সেখানে গিয়ে ফ্রেশ হবো, রিশুকে একটু ফ্রেশ করাবো, তারপরে সোজা চলে যাব আমরা টিকিট কাউন্টারে। চলে এসেছি আমি টিকিট কাউন্টারের সামনে। টিকিট কাউন্টারের পাশেই রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা, তোমরা চাইলে ওয়াশরুম ব্যবহার করতে পারো।
এই টিকিট কাউন্টারে কিন্তু অনেকগুলো কাউন্টার রয়েছে, তবে যেহেতু আমি দার্জিলিং এর বাস ধরবো তাই আমাকে কিন্তু সোজা এখানে 8 নম্বর কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। যারা যারা এই বাসের টিকিট কাটবে তারা কিন্তু আগে থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েছে, কারণ আগে থেকে লাইনে দাঁড়িয়ে টিকিটটা কাটলে পরে তোমরা কিন্তু সিটগুলো আগের দিকে ভালো নিতে পারবে। তাই আমিও এখানে সময় নষ্ট করবো না, সোজা লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়বো। তবে এখন সৌরভকে বলবো দাঁড়াতে, তার আগে আমি ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব। একদম সকালবেলা প্রথম বাস ছাড়ে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে সকাল 6টার সময়। আর আমি প্রথম বাসে যাব বলেই টিকিটটাও কেটে নিয়েছিলাম। আমি তো টিকিট কেটে নিয়েছি, সিটগুলোও ভালো দিয়েছে। আর দেখো লাইনটা শুধু দেখো। তবে এখন কিন্তু মানে 5:30টার মতো বাজে, এই মাত্র কিন্তু টিকিট কাউন্টার খুললো। পরপর এখন যতগুলো বাস রয়েছে প্রত্যেকটা বাসেরই কিন্তু তোমরা টিকিট পেয়ে যাবে, তবে তোমাদের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংগামী যে বাস সেটা কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসেছে। এখানে বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসেরই টিকিট আমি কেটেছি। আচ্ছা, ভোরবেলা 5টার সময় টিকিট কাউন্টার খুলে গেলে পরেও 5:30 থেকে কিন্তু টিকিট দেওয়া শুরু করেছিল। আমি একজনের পরেই দাঁড়িয়ে টিকিটটা কেটে নিয়েছি, আর 13-14 নাম্বার সিট আমার পড়েছে। বাস ভাড়াটা বলে দিচ্ছি, শিলিগুড়ি বাস স্ট্যান্ড মানে তেনজিং নর্গের যে বাস স্ট্যান্ড রয়েছে এখান থেকে দার্জিলিং পৌঁছাতে মাথা পিছু আমাদের বাস ভাড়া লাগলো কিন্তু 105 টাকা করে। আরো একটি কথা বলে দেবো, 3 বছরের ঊর্ধ্বে যেসব বাচ্চারা তোমাদের সাথে থাকবে তাদের কিন্তু ফুল টিকিট লাগবে। 3 বছরের নিচে যেসব বাচ্চাদের বয়স তাদের কোনো টিকিট লাগবে না। আরো একটি কথা বলবো, তোমরা যদি গ্রুপে অনেকজন আসো তাহলে কিন্তু তোমাদের বলে দিচ্ছি একজন মানে 1% শুধুমাত্র 4টে টিকিট কাটতে পারবে, তার বেশি কাটতে পারবে না। তাই মানে তোমরা যদি গ্রুপে কেউ আসো চেষ্টা করবে 2জন লাইনে দাঁড়িয়ে টিকিটগুলো কেটে নেওয়ার। আর হ্যাঁ, বাসে যেহেতু জার্নি, পাহাড়ের জার্নি, জানি ঠান্ডার সময় একটু লাগেজটা সবারই বেশি হয়, তবে একটু তোমরা কিন্তু মাথায় সেট করে আনবে। বাসে জার্নি করলে পরে লাগেজগুলো তোমরা একটু এমন করেই আনবে যাতে বাসের ভেতরে তোমরা যেখানে বসবে সেইখানে তোমাদের লাগেজগুলো সেট করে দিতে পারো। আমি আমার লাগেজ বাসে তুলে দিয়েছি, বাস দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে দেখিয়ে দিই 13-14 নাম্বার সিটটা পড়েছে। আমি জানলাটাও কিন্তু খুলে এসেছি, আর মোটামুটি বাসটা কিন্তু পুরো ফুল হয়ে গিয়েছে, মানে সবাই এসে কিন্তু তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিয়েছে। এই হলো জানলার পাশে আমার সিট পড়েছে। চলো বাসে তাহলে ওঠা যাক। আমি সকাল সকাল বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি বলেই সকালবেলার বাসটা ধরতে পারলাম দার্জিলিং এ যাওয়ার জন্য। তবে তোমরা ট্রেনে করে জার্নি করবে, শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আসতে একটু সময় লাগবে। তোমরা কি করে বাস ধরবে এটাই এখন তোমরা ভাবছো। বন্ধুরা, চিন্তার কোনো বিষয় নেই। সকালবেলা 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 30 মিনিট অন্তর অন্তর শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য বাস পাওয়া যায়। তাছাড়াও সকালবেলা 7টা এবং সকালবেলা 8টায় যেই বাস দুটো ছাড়ে এই বাসের টিকিট তোমরা অনলাইনে কেটে নিতে পারবে আগে থেকেই। রেড বাস অ্যাপ থেকে তোমরা কিন্তু বাসের টিকিট কেটে নিতে পারো। তবে মনে রাখবে সকালবেলা 7টা এবং সকালবেলার 8টা যে বাসটা ছাড়ে সেই বাসেরই। অন্যান্য টাইমে যে বাসগুলো ছাড়ে সেই বাসের টিকিট তোমাদের লাইনে দাঁড়িয়েই কাটতে হবে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ার পরে আমরা তো দার্জিলিং এর পথে রওনা দিয়েছি। তবে মাঝখানে একটা ভীষণ সুন্দর জায়গায় কিন্তু সকালে টিফিন করার জন্য গাড়ি দাঁড়িয়েছে। সকলেই কিন্তু খাওয়ার দাওয়ার ছেড়ে সোজা চলে গেছে ভীষণ সুন্দর একখানা জায়গায়। এই সাইডে রয়েছে খাবারের দোকান, তার ঠিক উল্টো দিকে এখানে ভোলেনাথের খুব সুন্দর একখানা মূর্তি রয়েছে, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। ওপর থেকে চারিদিকের ভিউটাও ভীষণ সুন্দর দেখায়। সবুজে মোড়া ছোট থেকে বড় পাহাড়, তারই মাঝে দু একটা ছোট্ট ছোট্ট বাড়ি, দেখতে কি অপূর্ব লাগছে। বন্ধুরা, এই যে বাস জার্নি করলে পরে একটু সামান্য কষ্ট তো হয়, তবে পাহাড়ের এই সুন্দর ভিউগুলো দেখলে পরে না তোমাদের বাস জার্নির যে কষ্টটা সেটা কিন্তু দূর হয়ে যাবে। আর এইখানেই রয়েছে সিঁড়ি পার করে আমাকে যেতে হবে ওপরের দিকে ভোলেনাথের দর্শন করতে। বর্ষার সময় অনেকেই পাহাড়ে ঘুরতে আসতে ভয় পায়, তবে বন্ধুরা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার করে এই জায়গাটা না ভীষণ জমজমাট হয়ে ওঠে, কারণ লোকাল মানুষজনেরা আসে পুজো দিতে। বেশ কতগুলো আমি কিন্তু সিঁড়ি পার করে সোজা চলে এসেছি ভোলেনাথের দর্শন করতে। এখানে আসলে পরে তোমরা ভোলেনাথের অপরূপ সৌন্দর্য রূপ তো দেখতে পারবে, তার সাথে চারিদিকের ভিউটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখতে পারবে। তাছাড়াও এনবিএসটির বাসে জার্নি করলে পরে তোমরা কিন্তু এই জায়গাতেই বাস দাঁড়াবে আর এখানকার সুন্দর ভিউ উপভোগ করতে পারবে। ভোলেনাথের দর্শন করালাম, তবে খাবারের বিষয়ে কিছুই বললাম না। আসলে অনেক সকাল সকাল খাবারের দোকানে পৌঁছে গিয়েছিলাম। এত সকালে আমার কিছু খাবার ইচ্ছে ছিল না বলে আমি খাইনি, কারণ শুকনো খাবার আমি ক্যারি করছিলাম। আচ্ছা, তোমরা খেতে পারো।
50 টাকার বিনিময়ে ভেজ মোমো পেয়ে যাবে এবং 30 টাকার বিনিময়ে ভেজ পাকোড়া পেয়ে যাবে। তোমরা অনায়াসে এখান থেকে সকালের টিফিনটা সেরে নিতে পারো। তাছাড়াও চা কফিও পাওয়া যাচ্ছিল। কার্শিয়াং শহরকে টাটা জানিয়ে ফাইনালি আমরা এন্ট্রি করেছি দার্জিলিং শহরে। এখন বাস যাচ্ছে দার্জিলিং টয় ট্রেন স্টেশনের সামনে দিয়ে। যারা শিলিগুড়ি থেকে টয় ট্রেন করে আসতে চাইছো তাদের কিন্তু এইখানেই নামতে হবে। আর যারা আমার মতো বাসে জার্নি করছো তাদের বলবো, ভুলেও কিন্তু তোমরা স্টেশন চত্বরের সামনে বাস থেকে নামবে না। এতে কি হবে, তোমাদের মল রোড যেতে কিন্তু এক্সট্রা টাকা খরচা হবে, কারণ তার জন্য তোমাদের গাড়ি রিজার্ভ করে মল রোডে যেতে হবে। যদিও বা হেঁটে যেতে চাও, সাথে বাচ্চা কিংবা বাড়ির বয়স্ক মানুষজন থাকলে পরে হেঁটে যাওয়াটাও কষ্টকর হয়ে যাবে, তাই তোমরা বাস স্ট্যান্ডে গিয়ে নামবে। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যে বাসে জার্নি করলাম, বাস কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদের এই সাইডের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। বাসে করে যে আমি এলাম, আমি কিন্তু এই সাইড থেকেই এসেছি। এসে বাসটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়েছে। এইখান থেকে আবার প্যাসেঞ্জার তুলে বাসটা কিন্তু সোজা বেরিয়ে যাবে শিলিগুড়ির উদ্দেশ্যে। তবে বন্ধুরা, সামনের দিকে দেখো, মানে বাসটা ঠিক যেখানে দাঁড়াবে উল্টো দিকেই কিন্তু রয়েছে হোটেল কুইন দার্জিলিং। এই হোটেলের পাশ দিয়েই উপরে ওঠার একটা রাস্তা রয়েছে। এই রাস্তা ধরেই আমি কিন্তু পায়ে হেঁটে পৌঁছে যাব মল রোডের কাছে। এবারে তোমরা বাস স্ট্যান্ড থেকে মল রোডে যাওয়ার জন্য কিন্তু গাড়িরও সুব্যবস্থা পেয়ে যাবে। তোমরা চাইলে গাড়ি বুক করে নিতে পারো, তবে আমি গাড়ি বুক করছি না, আমি পায়ে হেঁটেই যাব। আর দেখো সামনের দিকে অনেকে কিন্তু হেঁটে যাচ্ছে। এই রাস্তা ধরেই আমি এবারে আমার ছেলেকে নিয়ে রওনা দেবো মল রোডের দিকে। চলে এসো। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তোমাদের যে রাস্তাটা দেখালাম, এই রাস্তার কিন্তু ওপরে উঠে আসলে পরে দেখো পুরো বাস স্ট্যান্ডটা তোমরা পুরোটাই দেখতে পারবে। এখান থেকে যেমন শেয়ার গাড়ির অপশন পেয়ে যাবে, তেমন তোমরা রিজার্ভ গাড়িরও অপশন পেয়ে যাবে। আচ্ছা, এইবারে হলো প্রশ্ন যে আমি মল রোডের দিকে কেন যাচ্ছি হোটেলের সন্ধান না দিয়ে। বন্ধুরা, আমি যে হোটেলটা নেব সেটা কিন্তু মল রোডের একদম কাছাকাছি নেব, তাই আমি আগে পায়ে হেঁটে পৌঁছাবো মল রোডে। মল রোড থেকে রাস্তা চিনিয়ে তোমাদের নিয়ে যাব আমি যে হোটেলে স্টে করব সেই হোটেলে। 15 মিনিট হাঁটা পথে এখন আমি পৌঁছে গিয়েছি আই লাভ দার্জিলিং লেখাটা ঠিক যেখানে রয়েছে তার সামনে। বন্ধুরা, বাস স্ট্যান্ড থেকে তোমরা যে মল রোডের কাছে তোমাদের লাগেজ গুলো নিয়ে আসবে, এটা আমার দার্জিলিং এর যে প্রথম ভিডিওটা তাতে একজন কমেন্ট করেছিলে যে লাগেজ নিয়ে আসাটা কিন্তু খুব কষ্টকর। তবে দেখো, লাগেজ আমাদের সাথেও থাকে। তার উপরে কিছু কথা বলি, তোমরা এখন কুলির ব্যবস্থা পেয়ে যাবে। তোমরা পায়ে হেঁটে আসবে, কুলিদের কাছে তোমাদের লাগেজ গুলো দিয়ে দিতে পারো। আর হয়তো তোমাদের মনে হতে পারে যে আমরা কোনো লাগেজ ছাড়াই হয়তো চলে আসি, এমনটা না। সৌরভের পিঠে কিন্তু বড় ট্রেকিং এর ব্যাগ থাকে, যাতে আমাদের 3 জনের জামা কাপড়গুলো রাখা হয়। আমার পিঠেও কিন্তু ব্যাগ থাকে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে আমি যখন ব্লগিং করতে আসি বা ট্রাভেল করি, সেই সময় চেষ্টা করি ট্রলি ব্যাগটাকে একটু অ্যাভয়েড করে পিঠের ব্যাগগুলো ক্যারি করার। এতে কি হয়, জার্নিটা কমফর্টেবল হয়। আর তোমাদেরও বলবো, যদি তোমরা পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসো, ট্রলি ব্যাগটা একটু দূরে রেখে পিঠের ব্যাগগুলো ক্যারি করবে, তোমাদেরও জার্নিটা দেখবে বেশ ভালো হবে। যাই হোক, চলো এবারে হাঁটা পথে রওনা দিই তাহলে এবারে মল রোডের দিকে। ফাইনালি পায়ে হেঁটে পৌঁছে গিয়েছি আমি মল রোডে। এখন মল রোডের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তবে তোমরা চারিদিকের ভিউটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা জমজমাট হয়ে উঠেছে মল রোড। আসলে বন্ধুরা, আজকে আমি যেদিনে আর কি এসছি, এখানে কিন্তু এখানকার যে মানে লোকাল মানুষজন রয়েছে, মানে নেপালিদের কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, সামনের দিকে পুজো হচ্ছে, আর এখানে বড় মঞ্চ কিন্তু রয়েছে। আর দেখো, এখানে প্রত্যেকটা মানুষই কিন্তু ভীষণ সুন্দরভাবে সেজে গুজে এসছে, মানে নেপালি মানুষজনগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। এখানকার ভিউগুলো আমি তো তুলে ধরবো, তার সাথে মল রোড থেকে তোমরা ঠিক কিভাবে যাবে হোটেলে, মানে আমি যে হোটেলে নাইট স্টে করবো সেই হোটেলে যাওয়ার রাস্তাটাও কিন্তু চিনিয়ে নিয়ে যাব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যেরকম রাত্রেবেলা এই জায়গাটা ভীষণ সুন্দরভাবে সেজে উঠতে দেখো, অন্যান্য সময়ের তুলনায় কিন্তু ডিসেম্বর মাসটা ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে মল রোডটা। সেটা অবশ্যই আমি ফ্রেশ হয়ে এসে সন্ধ্যেবেলা কিন্তু এখানকার ভিউটা তুলে ধরবো। তো চলো তাহলে এবারে এখানে সময় নষ্ট না করে সোজা এগিয়ে যাওয়া যাক আমাদের হোটেলের দিকে।
আমার ব্যাক সাইডে পুরো মল রোড এরিয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা জমজমাট হয়ে উঠেছে দার্জিলিং এর মল রোড এরিয়া। যাই হোক বন্ধুরা, আমাদের এইখান থেকে যেতে হবে কিন্তু হোটেলের সন্ধান দেবো বলেছি, তবে হোটেলটা ঠিক কোন জায়গায় সেটাও তো রাস্তা চিনিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, মল রোডে দেখো একটি রোড কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে, যে রোডটা কিন্তু ক্যাবিন্ডার্সের দিকে চলে যাচ্ছে। আরো একটি রোড এই সোজা বেরিয়ে যাচ্ছে, যেটা হলো আস্তাবল রোড নামে কিন্তু পরিচিতি পেয়েছে। আর এই আস্তাবল রোডটাই ধরবো আমার হোটেলে পৌঁছানোর জন্য। তাছাড়াও সঠিক কোন জায়গায় হোটেল তার নামটাও কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। চলো এখান থেকে তাহলে হাঁটা পথে আমরা রওনা দিই হোটেলের দিকে। আস্তাবল রোড ধরে যখন তোমরা সামনের দিকে এগিয়ে আসবে, তোমরা কিন্তু একটা মার্কেট দেখতে পারবে। মার্কেটটা পেরোলেই দেখবে একটি রাস্তা কিন্তু নিচের দিকে নেমে গেছে। তার থেকে কিছুটা দূর এগিয়ে আসলে পরে আরো একটি রাস্তা নিচের দিকে নেমে গেছে। আর এই যে একদম উপরে যাওয়ার রাস্তাটা রয়েছে, আমি আজকে যেখানে নাইট স্টে করবো সেখানে থাকার জন্য কিন্তু এই রাস্তাটাই ধরবো। ফাইনালি আমি 5 মিনিট হাঁটা পথে পৌঁছে গিয়েছি আজকে দার্জিলিং ভ্রমণে এসে যেই হোটেলে নাইট স্টে করবো। বন্ধুরা, হোটেলের নাম তোমাদের প্রথমেই জানিয়ে দিচ্ছি, দেখো এখানে বড় করে বোর্ডে লেখাও রয়েছে হোটেল ভ্যালি ভিউ রিট্রিট। এই হোটেলেই কিন্তু নাইট স্টে করবো। তবে এখন সোজা আমি চলে যাব হোটেলের ভেতরের ভিউ, রুমটা যে নিয়েছি রুমের ভিউ সমস্ত কিছুটাই তুলে ধরবো। হোটেলের ভেতরে এন্ট্রি করেছি। যখন তোমরা হোটেলের ভেতরে এন্ট্রি করবে দেখতে পারবে সামনের দিকে কিন্তু রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা ভীষণ সুন্দর করে সাজানো, ওপরে ঝাড়বাতিটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আর এখানে রয়েছে সিটিং প্লেস, তোমরা চাইলে এখানে বসে সময় কাটাতে পারো। এবং আরো একটি কথা বলে দিচ্ছি, নো স্মোকিং এরিয়া, মানে শুধু এই রিসেপশন এরিয়াটাই কিন্তু নো স্মোকিং এরিয়া, তোমরা রুমে স্মোকিং করতে পারো। এখানে রয়েছে টেবিল চেয়ারের ব্যবস্থা। আর এই দেখো, এটার বিষয়টা একটু বলি, তোমরা কিন্তু পুরো যে হোটেলটা দেখতে পাচ্ছ পুরো হোটেলটাই কিন্তু সিসিটিভির আওতায় রয়েছে, তাই এখানে থাকলে আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। চলো তাহলে বন্ধুরা, এবারে যে আমি রুমটা নিয়েছি রুমটা তাহলে দেখিয়ে দিই, চলে এসো। বাহ, দারুণ রুম, দারুণ, মানে কি বলবো। এবারে হয়তো তোমরা বলতেই পারো যে দুজনের জন্য কেন এত বড় রুম নিয়েছি, সেই সব বিষয়ের উপরে আসবো। রুমে কি কি রয়েছে আগে জানিয়ে দিই। এই হলো বড় একখানা বেড, বেডের মধ্যে দুটো বালিশ এবং একটা করে কুশন। আর এই হলো মোটা মোটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা, দুটো করে কিন্তু। আর এইদিকেও রয়েছে সেম তাই, একটা বেড, বেডের মধ্যে দুটো ব্ল্যাঙ্কেট, রয়েছে দুটো বালিশ এবং কুশনের ব্যবস্থা। রয়েছে এখানে ছোট্ট একটা টেবিল, যার উপরে জলের বোতল, জলের গ্লাস। আর এই সাইডে হয়েছে বড় কিন্তু কাচের জানলা, মানে তোমরা বেডে বসে শুয়ে এই সুন্দর জানলা দিয়ে বাইরের সুন্দর ভিউ কিন্তু উপভোগ করতে পারো। এখানে বড় একখানা টেবিল রয়েছে, জল গরম করার কেটলি, রয়েছে টিভির ব্যবস্থা। আর বন্ধুরা, এই যে রুমটা দেখাচ্ছি, রুমটা দেখে তোমাদের বাড়ি বাড়ি ফিল হচ্ছে তো, মানে এত বড় রুম, রুমের মধ্যে কি নেই সমস্ত কিছু আছে। এই হলো বড় আয়না, আর এই হলো ওয়ার্ড্রপের ব্যবস্থা। আর প্রত্যেকটা জিনিসই তোমরা নিজেদের মতো করে যে কদিন থাকবে ব্যবহার করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। লাইটেরও ব্যবস্থা রয়েছে। আর এইবারে আরো একটি সুন্দর জিনিস দেখাবো। যেহেতু ভিউ রুম নিয়েছি, তোমরা কিন্তু রুমে বসে জানলা খুলে দিলে পরেই পাহাড়ের এই সুন্দর ভিউ দেখতে পারবে। তাছাড়াও কিন্তু সাথেই, মানে রুমের সাথেই লাগোয়া রয়েছে বড় একখানা ব্যালকনি। এখানে চেয়ারের ব্যবস্থা রয়েছে, এখানে বসেও তোমরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারো। আরো একটি কথা বলবো বন্ধুরা, এই যে ব্যালকনি থেকে দাঁড়িয়ে যদি ক্লাউডি ওয়েদার না থাকে, আকাশ পরিষ্কার থাকলে পরে কাঞ্চনজঙ্ঘার কিন্তু অপরূপ সৌন্দর্য তোমরা দেখতে পারবে, এতটুকুনি তোমাদের গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি। আচ্ছা চলো এবারে সোজা চলে যাব আমি ওয়াশরুমে। ওয়াশরুমে কি কি রয়েছে আগে তোমাদের একটু দেখিয়ে দিই, চলে এসো। রুমের সাথেই লাগোয়া রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমের ঠিক বাইরে এখানে ডাস্টবিনের ব্যবস্থা, পাপোশ এবং তোমরা ব্যবহার করতে পারবে এমন একটা স্লিপার কিন্তু এখানে রাখা আছে। এবারে আমি সোজা চলে যাব ওয়াশরুমের ভেতরে। ওয়াশরুমটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, তোমরা নিজেরাই দেখে নাও, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। একটা পরিষ্কার বেসিন, আয়নার ব্যবস্থা, হ্যান্ড শাওয়ার, শাওয়ার, বালতি, মগ। এখানে রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার এবং গিজারের ব্যবস্থা।
মানে মোটামুটি একটি ওয়াশরুমে যা যা থাকার দরকার, বিশেষ করে ঠান্ডার জায়গায় আসলে পরে গিজারটা খুবই দরকার, সমস্ত কিছুই কিন্তু রয়েছে। তাছাড়াও তোমরা রুমের মধ্যে জল গরম করার কেটলিও কিন্তু পেয়ে যাবে। এইবারে হলো প্রশ্ন, তোমরা বলতেই পারো যে দুজনের জন্য কেন আমি এত বড় রুমটা বুক করলাম। আসলে আমি কিন্তু একদম 1 জানুয়ারিতে দার্জিলিং এ এসেছি, আর এই সময় এত টুরিস্ট ঢুকেছে বাইরে থেকে যে হোটেলের রুম পাওয়াটা কিন্তু ভীষণ চাপের। তবে আমি খুঁজে খুঁজে সুন্দর পরিবেশে সুন্দর একখানা হোটেলে কিন্তু রুম নিয়েছি। এইবারে বলে দিই, এখানে 4 বেডরুম, 6 বেডরুম এবং 2 বেডরুমের ব্যবস্থা আছে। 2 বেডরুম আমি আর সৌরভ দুজনে আছি যেহেতু, তাই দেখেছিলাম। তবে 2 বেডরুম নিলে পরে তোমরা কিন্তু কোনো ভিউ রুম থেকে দেখতে পারবে না, সেই ক্ষেত্রে তোমাদের ভাড়াটাও লাগবে 2500 টাকা করে। তো এত সুন্দর এত বড় রুম, 6 বেডরুম, তার সাথে বাইরের ভিউ দেখতে পারবে, এই রুমটা আমাদের ভাড়া পড়লো কিন্তু 3000 টাকা। তাই আমার মনে হলো 2 বেডরুম ছেড়ে এই 6 বেডরুম নেওয়াটাই কিন্তু বেস্ট হবে। কিছু টাকা আমার কিন্তু বেশি লাগলো। আচ্ছা, যারা 6 জন একসাথে আসবে এবং রুমটা শেয়ার করে এখানে থাকবে, তাদের কিন্তু মাথা পিছু বুঝতেই পারছো 500 টাকা করে কিন্তু লাগবে। তাহলে কত কম খরচায় দার্জিলিং ঘুরতে এসে তোমরা রুম নিয়ে থাকতে পারবে, এটাও তোমরা জেনে গেলে। আচ্ছা, রুম দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কোন নাম্বারে যোগাযোগ করবে, আগে থেকে অবশ্যই যোগাযোগ করতে পারবে। আমি কিন্তু ফোন নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, সেখান থেকে তোমরা কালেক্ট করে সরাসরি যোগাযোগ করে নিতে পারো হোটেলের দাদাদের সাথে। এইবারে অনেকক্ষণ ধরে জার্নি করেছি, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে সোজা চলে যাব খাবারের টেবিলে। খাবারে কি কি থাকছে সমস্ত কিছুটা তোমাদের জানিয়ে দেব। পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি, পেটে প্রচুর পরিমাণে খিদে বন্ধুরা, সত্যি কথা বলতে। বেশি কথা না বলে সোজা খাবারের টেবিলে চলে যাব। আচ্ছা, খাওয়ার জন্য আমি কিন্তু বাইরের কোনো হোটেলে যাইনি। আসলে আমি যে হোটেলে স্টে করেছি এখানে তো খাওয়ার দাওয়ারেরও ব্যবস্থা রয়েছে, তাই আমি খাবার এইখানেই অর্ডার করে দিয়েছিলাম এসেই। তো কি কি খাবার অর্ডার করেছি একটু তোমাদের জানিয়ে দেবো। তার আগে আরো একটি ভালো ব্যাপার যেটা আমার বেশ ভালো লাগলো, যেহেতু ঠান্ডার জায়গা বন্ধুরা, প্রত্যেকটা খাবার দেখো হটপটে রয়েছে। আচ্ছা, একে একে দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে। এইখানে হটপটে রয়েছে সাদা ভাত, আর এইখানে রয়েছে কিন্তু ডাল, আর এই হলো চিকেন কারি, আর এই দিকে দেখো এটা হলো ডিম কারি। এখানে রয়েছে আচার, স্যালাড, পাঁপড়, এখানে রয়েছে আলু, ফুলকপি, গাজর, বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা মিক্স ভেজ তরকারি। প্রত্যেকটা খাবার দেখে তো খুব ভালো মনে হচ্ছে। চলো আমি একটু সার্ভ করে নিই, খাবারগুলো টেস্ট করে তোমাদের জানিয়ে দিচ্ছি খেতে কেমন হয়েছে। আমি নিয়েছিলাম চিকেন থালি। চিকেন থালিতে থাকবে ভাত, ডাল, সবজি, আচার, স্যালাড, পাঁপড় ভাজা এবং চিকেন কারি। দাম পড়েছিল 200 টাকা। আর আমি এক্সট্রা ভাবে রিশুর জন্য নিয়েছিলাম ডিম কারি। 1 প্লেট ডিম কারি, এখানে কিন্তু 2টো ডিম ছিল, দাম পড়েছিল 170 টাকা। রিশু আমাদের ডিম খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে বলেই ওর জন্য আলাদা করে ডিম অর্ডার করেছিলাম, যাতে ওকে ডিম, ভাত, ডাল দিয়ে দুপুরের খাবারটা কমপ্লিট করিয়ে দিতে পারি। এইবার যদি প্রত্যেকটা খাবারের কথা বলি, প্রত্যেকটা খাবার আমার ভীষণ ভালো লেগেছিল। প্রথমে ভাবছিলাম খিদের পেট তাই হয়তো ভালো লাগছে, তবে পরে সৌরভের কাছে জিজ্ঞেস করলাম যে তোমার কেমন লেগেছে। ও বলল ভীষণ টেস্টি প্রত্যেকটা খাবার। তাই ভাবলাম তোমরাও কিন্তু চোখ বন্ধ করে এইখান থেকে খাবার অর্ডার করে খেতে পারো। তবে যদি তোমরা মনে করো ফ্রেশ হয়ে বাইরের যে কোনো হোটেলে গিয়ে খাবার খাবে, সেটাও করতে পারো, কারণ মল রোডের আশেপাশে প্রচুর খাবারের হোটেল আছে। আমি ভীষণ পরিমাণে টায়ার্ড ছিলাম বলে দুপুরবেলা আর কোথাও বেরোলাম না খাবার খেতে। যেখানে আছি সেখানেই খাবারের সুব্যবস্থা, তাই এখানেই সেরে নিলাম দুপুরের খাবার। দুপুরবেলা খাবার দাবার খেয়ে আমি একটু রুমে রেস্ট নিয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মল রোডটা পায়ে হেঁটে ঘুরবো বলে। তবে বন্ধুরা, ঠান্ডার বিষয়ে যদি একটু বলি, আমি ভেতরে একটা মোটা সোয়েটার পরেছি, তার উপর এরকম লং জ্যাকেট পরেছি, তবু কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, মানে কথা বলতেও কিন্তু কষ্ট হচ্ছে। তবে তোমরা যদি দার্জিলিং ভ্রমণে আসো, বাড়ির যদি ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে আসো, আমি বলবো মোটা মোটা জ্যাকেট নিয়ে আসবে, নয়তো তাদের কিন্তু ভীষণ কষ্ট হবে। তবে যাই হোক, দার্জিলিং ভ্রমণে যখন এসেছি, ঠান্ডার জন্য রুমে বসে থাকবো তা তো আর হতে পারে না, তাই পায়ে হেঁটে মল রোডটা ঘোরার জন্য চলে এলাম। তবে মল রোডের বিষয়ে একটু বলি বন্ধুরা, এখানে যেমন দুর্গা মঞ্চটা তোমরা দেখতে পারবে, তার সাথে মল রোডের ওপরেই যে
দোকানগুলো রয়েছে, প্রত্যেকটা দোকানেই আলো জ্বলে ওঠে, তো দেখতে বেশ ভালো লাগে। তাছাড়াও চারিদিকের ভিউটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত টুরিস্টের আগমন হয়েছে দার্জিলিং এ। তাছাড়াও দেখো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছে, এখান থেকে দুর্গা মঞ্চটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, দিনের বেলা যখন এসেছিলাম তখন দেখছিলে তোমরা এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, তবে অনুষ্ঠানটা যেহেতু শেষ হয়ে গিয়েছে তাই এখানকার সমস্ত জিনিসগুলো গাড়িতে তোলা হচ্ছে বলে এই জায়গাটা একটু তোমাদের অগোছালো মনে হতে পারে। আচ্ছা, আরো একটি কথা বলবো, এই যে মহাকাল মার্কেটটা তোমরা নিশ্চয়ই এর আগে যারা দার্জিলিং এ এসেছিলে তারা জানবে, মহাকাল মার্কেটটা কিন্তু ঠিক এখান থেকে সরিয়ে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভানু ভবনের কাছে। মানে আই লাভ দার্জিলিং যে লেখাটা রয়েছে তার সামনে দিয়ে হেঁটে গেলে পরে তোমরা ভানু ভবন দেখতে পারবে। মহাকাল মার্কেটটা এখন ওইখানেই বসছে, তোমরা যদি কেউ শপিং করতে চাও সেখান থেকে করতে পারো। আচ্ছা, সামনের দিকে রয়েছে আরো একটা শপিং করার জায়গা, সেখানেও কিন্তু প্রচুর ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকান রয়েছে। চলো একটু হাঁটতে হাঁটতে ওইদিকেই এগিয়ে যাবো এবং সেই দিকের ভিউটাও তুলে ধরবো। মল রোডে কিন্তু রয়েছে বেশ সুন্দর একখানা ঝর্ণা, ঝর্ণাটা কিন্তু বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজানো, তার সাথে চারিদিকে বসার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তোমাদের আমি সকালবেলা দেখিয়েছিলাম যে একটি রাস্তা নিচের দিকে নেমে গেছে, এটা কিন্তু ক্যাভেন্ডার্সের দিকে চলে যাচ্ছে। আর এই রাস্তার ওপরেই কিন্তু আগে স্ট্রিট ফুড গুলো বসতো, যেখানে চাউমিন, মোমো, তারপর চিকেন ললিপপ, এই সব ধরনের খাবার গুলো তোমরা মিনিমাম 100 টাকা 50 টাকার মধ্যে কিন্তু পেয়ে যেতে। তবে এখন এই মুহূর্তে কিন্তু এইসব স্ট্রিট ফুড গুলো আর বসে না। তবে বন্ধুরা আরো একটি জিনিস একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো, এইদিকে কিন্তু লাইন দিয়ে নেপালি দিদিরা বিভিন্ন ধরনের চা এবং কফি বিক্রি করছে। লেবু চা, দুধ চা, কফি তোমরা চাইলে কিন্তু খেতে পারো। দেখো এখানে কিন্তু বসে বিক্রি করছে। তার সাথে নেপালি দিদি ভাইরাই কিন্তু এক ধরনের খাবার সাথে করে নিয়ে এসছে, তোমরা চাইলে সেসব খাবার গুলো খেতে পারো। তো চলো এই মার্কেটটা আগে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। ক্যাভেন্ডার্সের দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে বন্ধুরা, এই রাস্তার উপরেই কিন্তু রাস্তার দু সাইডেই বলতে পারো প্রচুর দোকান রয়েছে। এখানে তোমরা বাচ্চাদের সোয়েটার জামা জ্যাকেট থেকে শুরু করে নিজেদের সোয়েটার জামা জ্যাকেট তো পাবে, তার সাথে ব্র্যান্ডেড কিছু জামা কাপড়ের দোকান রয়েছে। কেউ কিছু কিনতে চাইলে পরে অবশ্যই কিন্তু দরদাম করে কিনবে। তবে বন্ধুরা রাস্তার উপরে ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর টুরিস্ট এসছে, তার জন্য রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ব্লগিং করাটাও কিন্তু একটু কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বিশ্ব বাংলা যে দোকানটা রয়েছে সেই দোকানের একদম ঠিক সামনে। বিশ্ব বাংলা দোকানের একদম ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু আরো একটি জামা কাপড়ের দোকান। এই দোকানের মাঝখান দিয়ে একটি রাস্তা ভেতরের দিকে চলে যাচ্ছে, 2-4টে সিঁড়ি পার করে উপরের দিকে উঠলে পরে দুখানা বেশ ভালো ভালো নামি দামি কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। তবে নামি দামি রেস্টুরেন্ট হলে হবে কি, এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইসে খাওয়া দাওয়া পাওয়া যায়। আমি এই দুটো রেস্টুরেন্টের মধ্যে যে কোনো একটি রেস্টুরেন্ট থেকে খাবার খাবো, কোথা থেকে খাচ্ছি সেটা জানিয়ে দেবো। ফার্স্ট ফ্লোরে যখন তোমরা উঠে আসবে এখানে কিন্তু পরপর 3টে রেস্টুরেন্ট দেখতে পারবে। তার মধ্যে থেকে আগের বার আমি যখন দার্জিলিং এ এসেছিলাম আমি কিন্তু এই রেস্টুরেন্টটা দেখলাম, এই নতুনত্ব ওপেনিং হয়েছে। তাছাড়াও আমি কোথায় খাবার দাবার খাবো সেটা তো বলবো। এই সাইডে দেখো সোজা দেখা যাচ্ছে দিসান ক্যালকাটা, এটাও কিন্তু একটা রেস্টুরেন্ট, তোমরা এখানেও খাবার দাবার খেতে পারো। তবে আমি দার্জিলিং ভ্রমণে এসে এর আগের বারও এই যে মুগলে আজম রেস্টুরেন্টটা রয়েছে এখান থেকে খাবার খেয়েছিলাম, আমার খাবারগুলো বেশ ভালো লেগেছিল। সব থেকে বড় কথা খাবারগুলো কিন্তু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। তাই এইবারও ভাবলাম এখান থেকেই খাবার দাবার খাবো। আগে রেস্টুরেন্টের ভেতরে যাব, বসার ব্যবস্থা রয়েছে, ভেতরের ভিউটাও ভীষণ সুন্দর। তবে বসে আগে খাবারটা অর্ডার করি, কোন খাবারের কত টাকা দাম পড়ছে বসে তোমাদের জানিয়ে দেবো। রেস্টুরেন্টের ভেতরের দিকটা বেশ সুন্দর করে সাজানো, তার থেকে বড় কথা বসে খাওয়ার মতো ব্যবস্থা রয়েছে। তাই ভাবলাম রিশুকে নিয়ে দাঁড়িয়ে না থেকে এখানে বসেই খাবার দাবার খাওয়া যাক। আর আমি যখন এসেই খাবার অর্ডার করেছিলাম একটু সময় তো লাগবেই খাবারটা রেডি করতে, তাই তার আগে আমি আর রিশু দুজনে মিলেই একটু গল্প করছিলাম আর খেলা করছিলাম। আসলে ও আসার সাথে সাথেই বেলুন দেখে এত বায়না করছিল যে এখানকার একজন স্টাফ দাদা ওর হাতে একটা বেলুন দিয়েছিল, সেটা নিয়েও বেশ কিন্তু মজাই ছিল। আর দেখেছো ওকে কত কিছু পরানো হয়েছে, তার মানে তোমরা ভেবেই নাও যে কত ঠান্ডা। বন্ধুরা আমি এখানে কিন্তু 2 ধরনের রোল অর্ডার করেছিলাম। সামনে রয়েছে মাটন রোল, এটা কিন্তু ডাবল মাটন এগ রোল, আর এটা হলো ডাবল চিকেন এগ রোল। তো দুটোর দাম কত পড়েছে আগে খাবো, টেস্ট করব, তারপরে জানিয়ে দেবো। মাটন রোলের দাম পড়েছিল 125 টাকা। মাটন রোলের ভেতরে পরিমাণ মতো মাটন, তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সস সমস্ত কিছু ছিল, তাই খেতেও তেমনি টেস্টি হয়েছিল। আচ্ছা
তোমরা যদি বলো যে আমরা সস কম কিংবা ঝাল বেশি কিংবা ঝাল কম, তারা কিন্তু ঠিক সেইভাবেই তোমাদের কথা ভেবেই বানিয়ে দেবে। এইবার একটু ট্রাই করব আমি চিকেন রোলটা। চিকেন রোলটাও কিন্তু বেশ বড় ছিল, তার সাথে চিকেনের সাইজগুলো দেখো। আর শুধু দু একটা চিকেন না, পুরো কিন্তু রোলের ভেতরে চিকেনের পুর দেওয়া ছিল। দাম পড়েছিল 115 টাকা। দুটো রোলই আমার ভীষণ ভালো লেগেছিল, আর আমার ছেলেরও ভালো লেগেছিল বলে বারবার করে টেনে টেনে মুখে নিচ্ছিল। দার্জিলিং মল রোডে এবং দুর্গা মঞ্চের সামনে বেশ খানিকক্ষণ রিশুকে নিয়ে সময় কাটালাম। সন্ধ্যেটা কিন্তু বেশ ভালোই কাটলো, এখন অনেকটা রাত হয়ে গিয়েছে। আর যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা, রিশুকে নিয়ে এখানে আর আমি বেশিক্ষণ থাকবো না, সোজা চলে যাব আমি যে হোটেলে স্টে করেছি সেখানে। আচ্ছা বন্ধুরা, আমি যখন সন্ধ্যেবেলা মল রোডটা ঘুরতে আসবো তখনই কিন্তু হোটেল থেকে বেরোনোর আগে দাদাদের বলে দিয়েছিলাম রাতের খাবারটা রেডি রাখতে। রাতের খাবারে কি কি থাকছে সমস্ত কিছুটা আমি হোটেলে গিয়ে তোমাদের জানিয়ে দেবো। যেহেতু দুপুরবেলা প্রচুর রকমের খাবার দাবার খেয়েছি, পেট পুরো ভরা ছিল, তাই আমি কিন্তু রাত্রেবেলা হালকা খাবার খাবো এটাই ভেবেছিলাম। সেই চিন্তা ভাবনা করেই রুটি, এখানে আমি ডিমটা ভুজিয়া বানিয়ে দিতে বলেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তার সাথে এখানে আলুর একটা তরকারি রয়েছে। এই হলো আমার রাতের খাবার। আর সাথে ছেলের জন্য অর্ডার করেছিলাম ম্যাগি, খুব সুন্দর করে কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিয়ে ম্যাগিটা বানিয়ে দিয়েছে। ম্যাগিটা কিন্তু আমার ছেলে খেয়েছে, আমি একটু জিজ্ঞেস করে দেখি কেমন হয়েছে বাবা ম্যাগিটা খেতে। দারুন, ও খুব আস্তে আস্তে কথা বলে। যাই হোক, ওকেও খাবারটা খাইয়ে দেবো, আর আমি একটু খাবারটা খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। রুটিগুলো কিন্তু দেখে মনে হচ্ছে ছোট, তবে বেবি নান টাইপের, কিন্তু বেশ মোটা কিন্তু নরম। এই হলো ডিমের ভুজিয়া দিয়ে রাতের খাবার। রুটি পার পিস দাম পড়েছিল 15 টাকা করে। আলুর তরকারি দাম পড়েছিল 1 প্লেট 150 টাকা, আর ডিম ভুজিয়া দাম পড়েছিল 1 প্লেট 100 টাকা। বন্ধুরা, এখানে কিন্তু অনেকটা কোয়ান্টিটি ছিল, আমি প্লেটের মধ্যে নিজের মতো সার্ভ করে নিয়েছিলাম বলে তোমরা হয়তো অল্প দেখতে পারছো, তবে দুজন খাওয়ার মতো এনাফ তোমাদের এতটাই আলুর তরকারি এবং ডিম ভুজিয়া দেবে। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল আমি পুরো রেডি হয়ে চলে এসেছি কিন্তু টাইগার হিলে। সকাল সকাল বলাটা ভুল হবে, কারণ সানরাইজ এবং টাইগার হিলের এই যে সুন্দর যে মুহূর্তটা সেটা ক্যাপচার করার জন্য আমি কিন্তু 3:30-র সময় চলে এসেছিলাম গাড়ি ধরে টাইগার হিলে। আচ্ছা, এখানে এসে আমার কপালটা এতটাই ভালো, সানরাইজ যেরকম সুন্দরভাবে দেখেছি তার সাথে কাঞ্চনজঙ্ঘার কিন্তু অপরূপ সুন্দর ভিউ এখনো দেখতে পাচ্ছি। হ্যাঁ, তবে যখন সানরাইজটা হয়, সানের যে আলোটা সেটা যখন কাঞ্চনজঙ্ঘার উপরে গিয়ে পড়ে সেটা কিন্তু অপরূপ সুন্দর লাগে দেখতে। তাছাড়াও দেখো, এখনো কিন্তু সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, আরো একটি কথা বলছি, আমি কিন্তু দার্জিলিং এ যেহেতু আছি, দার্জিলিং এর সাইট সিন গুলো একদম অল্প খরচায় ঘুরে দেখবো। তবে আমার এই ভিডিওটা যেহেতু আমি একদম কলকাতা থেকে শুরু করেছি, অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে এই ভিডিওতে আর সাইট সিনটা ঘুরিয়ে দেখাচ্ছি না। তবে তোমরা কিন্তু 2-4 দিনের মাথায় দার্জিলিং ভ্রমণের যে সাইট সিন গুলো রয়েছে, তোমরা কোথায় কোথায় ঘুরবে, কত টাকা খরচা হতে পারে, গাড়ি ঠিক কোথা থেকে বুক করবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আরো একটি ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পোস্ট করে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। যাই হোক বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দিও। হ্যাঁ, পার্সোনাল মানুষদের কাছে খুব খুব বেশি করে শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম সুন্দর সুন্দর ভিউ এবং অনেক ইনফরমেশন গুলো আমার ভিডিওর থ্রুতে পেতে পারে। যেসব বন্ধুরা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।